বাসব কিন্তু একই জায়গায় বসে পাইপের ধোঁয়া ছাড়তে লাগলো। ওকে বেশ চিন্তিত দেখাচ্ছে। দুলাল সেনও সেখানে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। কিছু আলো দেখতে পাচ্ছ? খুনটা কে করেছে আমি জানি। বলো কি? লোকটা কে? ধৈর্য ধরো বন্ধু, কাল সবই জানতে পারবে। আর কথা নয়, এবার খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। নমস্কার, আমি লিও। আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনি শুনবেন শ্রীলেখক কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসব সিরিজের তৃতীয় গল্প, লাল চকের লাল কাণ্ড। ইতিমধ্যেই কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসবের দুটি গল্প আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে। গল্পের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া রইল। যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেই গল্প শুনছো বা প্রথমবারের জন্য গল্প শুনতে এসছো, তাদের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে শুনতে থাকুন কৃষাণু বন্দ্যোপাধ্যায় রহস্যভেদী বাসবে লাল চকের লাল কাণ্ড। দাঁতে পাইপ চেপেই বাসব জানলার সামনে এসে দাঁড়ালো। সুখময় দ্রুত এলেন তার পিছু পিছু। তিনি স্থানীয় থানার দণ্ডমুণ্ডের কর্তা। তার চেহারায় অবশ্য সেরকম কোনো পুলিশি বৈশিষ্ট্য নেই। মনে হয় অন্য কোনো কাজ করার জন্যেই জন্মেছিলেন, দৈবাত দারোগা হয়ে গেছেন। এই ধরনের মানুষের কাছে চাকরি বিড়ম্বনা ছাড়া আর কিছুই নয়। সুখময় বাসবের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বললেন, কিরকম বুঝছেন? আমি জানলাটা নিয়ে মাথা ঘামাচ্ছি। আপনার কি মনে হয় না এই কেসের সঙ্গে জানলাটার গভীর যোগাযোগ থাকা সম্ভব? মানে আপনি বলতে চাইছেন এই জানলা দিয়ে হত্যাকারী এসেছিল? আমি জোর দিয়ে এখন কিছুই বলতে চাইছি না, শুধু চিন্তা করে দেখছি এই পথ সে কোন সময়ের জন্য বেছে নিয়েছিল। অর্থাৎ? পাইপ নিভে গিয়েছিল। ধরিয়ে নিয়ে বাসব বলল, আমার ক্রমেই ধারণা হচ্ছে কাজ সেরে এই পথ দিয়েই সে সরে পড়েছে, দরজা দিয়ে এই ঘরে প্রবেশ করেছিল। দ্রুত গলায় সুখময় বললেন, কেন আপনার এরকম ধারণা হচ্ছে কেন? দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আপনারা দরজা ভেঙে ঘরে ঢুকেছেন, অথচ জানলাটায় ছিটকিনি লাগানো অবস্থা নেই, সেটা এমনি বন্ধ ছিল। শীতের রাতে কেউ জানলা শুধুমাত্র ভেজিয়ে শোবে না, ছিটকিনি লাগাবেই, নইলে যে কোনো মুহূর্তে ঠান্ডা হাওয়ায় পাল্লা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা বিষয় লক্ষণীয় আছে, রামশঙ্কর বাবুর মৃতদেহ বিছানায় শায়িত অবস্থায় নেই, তিনি পড়ে আছেন হ্যারিংটন চেয়ারটার পাশে কার্পেটের উপর। অর্থাৎ ওনার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে কেউ তাকে হত্যা করেনি, তিনি জেগেছিলেন এবং হত্যাকারীর সঙ্গে তার কিছু কথাবার্তা হওয়াও স্বাভাবিক। কাজেই মনে হয়। এখন কি মনে হচ্ছে আপনার? এখানে ধরে নিতে হবে যে হত্যাকারী রামশঙ্কর বাবুর একজন পরিচিত ব্যক্তি। আমার মনে হয় সে এসে দরজায় নক করেছিল। রামশঙ্কর বাবু তখন হ্যারিংটন চেয়ারে বসে বই পড়ছিলেন। রাউন্ড টেবিলের উপরকার উল্টানো অবস্থায় খোলা বইটা তারই সাক্ষ্য দিচ্ছে। তিনি উঠে গিয়ে দরজা খুলে দেন। দুজনের কথাবার্তা হওয়ার ফাঁকেই বোধহয় হত্যাকারী গুলি চালায়। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো একটা অসুবিধা থাকায় দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জানলার পথ ব্যবহার করাই সে বাঞ্ছনীয় মনে করেছিল। বাসব সরে এলো জানলার কাছ থেকে। জমাট হয়ে যাওয়া চাপ চাপ কালচে রক্তের মধ্যে আড়াআড়িভাবে পড়ে আছেন রামশঙ্কর চৌধুরী। বেশ কয়েক ঘন্টা আগেই তিনি মারা গেছেন। এক নজরেই বুঝতে পারা যায়
বেশ দশাসই চেহারার লোক ছিলেন তিনি। মনে হয় বয়স 50-এর কোঠা অতিক্রম করে গেছে। এই খুনের তদন্তে বাসবের জড়িয়ে পড়াটা এক প্রকার আকস্মিক। কিছুদিন থেকে শরীর তার ভালো যাচ্ছিল না, তাছাড়া একনাগাড়ে কাজ করে ক্লান্ত বোধ করছিল কিছুটা। কাজেই নগর কলকাতাকে ঠেলে রেখে বাইরে কোথাও কয়েকদিন কাটিয়ে আসবার বাসনা ক্রমেই প্রবল হয়ে উঠেছিল তার মনে। শেষে স্থির করে ফেলল ছোটনাগপুরের লালচকে যাবে। পাহাড়ে ঘেরা লালচককে ছোটখাটো শহর বলা চলে। স্বাস্থ্যকর এই জায়গায় দূর দূরান্তর থেকে লোক জমায়েত হয় শীতের মুখে। বাসব লালচকের খ্যাতি শুনেছিল তার বাল্যবন্ধু দুলাল সেনের মুখে। ওই ভদ্রলোক ওখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ছুটি কাটাতে কলকাতায় এসে দেখা করেছিলেন বাসবের সঙ্গে। তারপর ওর অবস্থা বুঝতে পেরে একরকম ধরে নিয়েই এসেছিল এখানে। ব্লক ডেভেলপমেন্ট অফিস শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে। ওখানে বাস করা সুবিধাজনক নয় বিবেচনা করেই দুলাল সেন লোকালয়ে বাসা নিয়েছিলেন। বাঙালি অধ্যুষিত এই ছবির মতো জায়গাটা ভালো লেগে গেল বাসবের। বন্ধু পত্নী অবশ্য বাপের বাড়ি গেছেন, কিন্তু তাতে বিশেষ অসুবিধা হচ্ছে না। কম্বাইন্ড হ্যান্ড বলিরাম চটপটে তো বটেই, রান্নাতেও তার হাত একেবারে চমৎকার। 15 দিনের মেয়াদে বাসব এখানে এসেছিল। লাল চকে পৌঁছাবার পরের দিনই দুলাল সেন ট্যুরে বেরুবার তোড়জোড় করতে লাগলেন। তাকে প্রায় জিপে চড়ে ট্যুরে যেতে হয়। বিরাট একটা অঞ্চল, তার রক্ষণাবেক্ষণে সেই আছে। বাসব বললে, তুমি তো ঘন ঘন ট্যুরে বেরোবে, আর আমি কি করব? বিরামহীনভাবে কড়ি কাঠ গুনে যাব? তা কেন, জায়গাটা ঘুরে ফিরে দেখবে, বলিরামের হাতের মুরগির স্বাদ নেবে, রেডিওতে গান শুনবে, আর 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 তোমার আপত্তি না থাকলে পাড়ার 2-1 সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। তারা তোমাকে সঙ্গ দেবে ঠিকই। মন্দ কি? নতুন জায়গায় এসে স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ রাখা তো ভালো। ঠিক আছে, কাল ফিরে এসেই আমার পরিচিত কয়েকজনের সঙ্গে তোমায় আলাপ করিয়ে দেব। দুলাল সেন ট্যুরে বেরিয়ে গেলেন। স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হতে বাসবের কিন্তু অপেক্ষা করতে হলো না। রাস্তার সামনের বারান্দায় বেতের চেয়ারে গা এলিয়ে দিয়ে পাইপ টানছিল। বলিরাম চায়ের কাপ হাতে নিয়ে বিনীতভাবে এসে তার সামনে দাঁড়ালো। বাসব কাপটা হাত থেকে নিয়ে প্রশ্ন করল, পাশের বাড়িতে কেউ থাকেন নাকি? ও এসে পর্যন্ত লক্ষ্য করেছে লাগোয়া দোতলা বাড়িখানা অদ্ভুত নীরবতার মধ্যে যেন ডুবে রয়েছে, অথচ পোড়ো বাড়ি নয়, বেশ ঝকঝকে চেহারা। বাগানটিও ইংরেজিতে যাকে বলে ওয়েল মেনটেন্ড। বলিরাম বলল, লোক আছে হুজুর, বাড়ির মালিক রামশঙ্কর বাবু নিজেই থাকেন। একাই থাকেন বুঝি? আচ্ছা, রামশঙ্কর বাবু বাড়ি থেকে বেরোন না? রোজই সকালে বিকেলে বেড়াতে বেরোতেন, বাগানে খুরপি নিয়ে কাজ করতে দেখেছি। এ বাড়িতেও এসে বসতেন হুজুর। তারপর কি হলো তারপর? বলিরাম কথাবার্তায় বেশ কেতাদুরস্ত। বলল, কি যে হলো ঠিক কইতে পারবো না। মাঝখানেক থেকে উনি আর বাড়ি থেকে বেরোচ্ছেন না, দরজা জানলা সবসময় বন্ধ করে রাখেন। আচ্ছা, তুমি যাও। বাসবের রহস্যপ্রিয় মনের মধ্যে কোথাও একটা ওঠানামা করতে লাগলো। ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছেন বলেই কি এরকমটা হচ্ছে, না এর জন্যে কোনো আবার গূঢ় কারণ আছে? চায়ের কাপ শেষ করে ও কিন্তু নিজের মনেই হেসে উঠল। এখানে বেড়াতে এসেছে, হয়তো খুঁচিয়ে নিজের মনে রহস্যের আমেজ সৃষ্টি করার কোনো মানে হয় না। ঘণ্টাখানেক আরও কেটে গেল রাস্তার নানা পোশাকের মানুষ দেখতে দেখতেই। পাইপ মাজতে মাজতে বাসব ভাবছিল এবার ভিতরে গিয়ে বইপত্র ঘাঁটাঘাঁটি করবে। ঠিক এই সময় দুজন সুবেশ ভদ্রলোক বারান্দায় উঠে এলেন। চওড়া সেলের ফ্রেমের চশমা পরা দীর্ঘকায় ভদ্রলোকটি প্রথমে কথা বললেন। নমস্কার, আমি সৌমেন রক্ষিত, এখানকারই একজন চিকিৎসক। সেন যাবার সময় আপনার কথা বলে গেল। আমাদের সৌভাগ্য যে আপনি এমন একটা জায়গায় বেড়াতে এসেছেন। মৃদু হেসে বাসব বলল, বেড়াবার জায়গাটা কিন্তু চমৎকার বলেই মনে হচ্ছে। এ কি দাঁড়িয়ে কেন, আপনারা বসুন। বসতে বসতে ডক্টর রক্ষিত বললেন,
এই পাশের বাড়িতে রোগী দেখতে যাবার কথা ছিল, ভাবলাম এই ফাঁকে আপনার সঙ্গে আলাপটা সেরে নিই, পরে এক সময় এসে জমিয়ে গল্প করা যাবে, কেমন? এসে ভালোই করেছেন, বড্ড একা পড়ে গেছি। এর পরিচয় কিন্তু এখনো আমার জানা হয়নি। দেখুন তো ব্যাপারখানা, একেবারে ভুলে মেরে দিয়েছি। ইনি আমাদের বিশিষ্ট প্রতিবেশী পরিমল ভদ্র, রেডিও ইঞ্জিনিয়ার। আমার সঙ্গে এই পথে দেখা হয়ে গেল, তাই ওকেও টেনে নিয়ে এলাম আপনার কাছে। পরিমল ভদ্র বেশ আলাপী লোক। কথা প্রসঙ্গে জানা গেল পত্রপত্রিকার মাধ্যমে তিনি বাসবের কৃত্তিকলাপ সম্পর্কে সবিশেষ ওয়াকিবহাল। এখানকার সদর বাজারে ওর চালু একটা রেডিওর দোকান আছে। তিনজনের মধ্যে মিনিট 15 ধরে নানা বিষয় নিয়ে গল্পগুজব হলো। তারপর উঠে দাঁড়ালেন ডাক্তার রক্ষিত। সহাস্যে ডাক্তার রক্ষিত বললেন, মানে আমি এবার রোগী দেখতে চাই মিস্টার ব্যানার্জি, পরে আসবো। পাশের বাড়ি যাবেন বলছিলেন, রামশঙ্কর বাবু কি? হ্যাঁ, উনিই আমার পেশেন্ট। এ একটা ডিউটি রক্ষা বলতে পারেন। তার মানে? অদ্ভুত নার্ভাস প্রকৃতির লোক মশাই, রোগ টোগ বিশেষ ওর কিছুই নেই, তবু আমাকে প্রতিদিন অ্যাটেন্ড করতে হয়। এর জন্য আবার ভিজিট দেন। বড় লোকদের এও বোধহয় এক ধরনের খেয়াল। পরিমল ভদ্র উঠে দাঁড়ালেন। আমিও এবার চলি, দোকানের সময় হয়ে এলো। দুজনের বিদায় নেবার পর বাসব স্নানের উদ্দেশ্যে রওনা দিল। দুদিন কেটে গেছে। দুলাল সেন ট্যুর থেকে ফিরেও এসেছেন। ইতিমধ্যে আরও কয়েকজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বাসবে। সময় নেহাতর মন্দ কাটছে না। বিকেল উতরে যাবার পর দুই বন্ধু বাজারে গেল টুকিটাকি জিনিস কিনতে। পরিমল ভদ্র দোকানেই ছিলেন, তার সঙ্গে দেখাও হলো। চমৎকারভাবে সাজানো গোছানো ওর দোকানটা, একেবারে ঝকঝকে অবস্থা। বাজার ঘেঁষেই ডক্টর রক্ষিতের চেম্বার, কিন্তু তিনি চেম্বারে না থাকায় আর দেখাই হলো না। কেনাকাটা সেরে ওরা বাসায় ফিরে দেখল অতুলবাবু বসে আছেন। এই পাড়াতেই উনি থাকেন, কয়লার ব্যবসা। বিনয়ের অবতার মার্কা এই ভদ্রলোকের সঙ্গে বাসবের গতকাল পরিচয় হয়েছে। দুলাল সেন অতুলবাবুকে বললেন, আরও 2-1 লোক জোগাড় করুন না মশাই, তাহলে ব্রিজের আসরটা তো জমানোই যায়। আগে প্রস্তাবটা তো মন্দ নয় সেনমশাই, তবে এখন আরেকজনকে কোত্থেকে পাই বলুন তো? আর ছকু রায়কে পাওয়া যেতে পারে। হ্যাঁ, ছোকরা কিন্তু ব্রিজ ভালো খেলে বটে, কিন্তু তাকে তো এখন পাওয়া যাবে না। কিছুক্ষণ আগে তো সে ওই রামশঙ্কর বাবুর বাড়ি তো গিয়েছে। বাসব বলল, আচ্ছা অতুলবাবু, বলতে পারেন রামশঙ্কর বাবু কেন নিজের বাড়ির জানলা দরজা সমস্ত বন্ধ করে বাস করছেন? কি করে বলবো বলুন তো? ওই বক্তাটা লোকটার সঙ্গে আমি কখনো দহরম মহরম করতে যাইনি বাবু। দুলাল সেন বললেন, ছকু রায়ের সঙ্গে ওর বেশ বনিবনা আছে, সেই বাড়িতে নিয়মিত যাতায়াত করে। এই সময় একজনকে গেট পেরিয়ে আসতে দেখা গেল। অতুলবাবু বললেন, এ তো মেঘনা চাইতেই জল দেখছি, ওই দেখুন ছকু আসছে। ডিগডিগে রোগা ছকু রায়ের বয়স 30 বছরের বেশি হবে না। জামা কাপড়ে বেশ পরিপাট্য আছে। সে ঠোঁটের কোণ থেকে সিগারেটের টুকরোটা এগিয়ে এনে ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর বেপরোয়া ভঙ্গিতে এগিয়ে এলো দুলাল সেনের দিকে, একটা খাম এগিয়ে ধরল। আগে ওই রামশঙ্কর বাবু পাঠিয়েছেন। খামখানা হাতে নিয়েই সেন বললেন, এ কি বাসব, তোমার নাম লেখা রয়েছে দেখছি। রামশঙ্কর বাবু তোমাকে চিঠি দিয়েছেন? তাই নাকি? দেখি। বাসব খামের মধ্যে থেকে চিঠিখানা বার করল। চিঠিখানায় কয়েক লাইনে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন। চিঠিখানা নিম্নরূপ: মান্যবর ইস্যু, বিশেষ প্রয়োজনে আমি আপনার সাক্ষাৎ প্রার্থী, যেতে অসমর্থ। অনুগ্রহ করে এই অপরিচিতের গৃহে পদার্পণ করিলে বাধিত হইব। বিনীত রামশঙ্কর চৌধুরী। রামশঙ্কর বাবু আমায় ডেকেছেন? ব্যাপার কি বলতো? দুলাল সেন বললেন, মনে হয় উনি ডক্টর রক্ষিতের মুখে তোমার কথা শুনে থাকবেন। শুনলেই বা কি,
আমি যে শ্রেণীর মানুষ তাতে... আচ্ছা মশাই, আপনি কিছু জানেন? ছকু রায়কে উল্লেখ করেই কথাটা বলা হয়েছে। সে দ্রুত গলায় বলল, আমি তো কিছু জানি না। আমায় শঙ্খ বললেন চিঠিখানা দিয়ে এসো। অতুল কর বললেন, বুড়ো বোধহয় কোনোদিন গোয়েন্দা দেখেনি, বুঝলেন? আপনাকে কাছ থেকে একটু দেখতে চায় আর কি। এটা বিদ্রুপ কিনা বোঝা গেল না। আচ্ছা, আমি ঘুরে আসি। উনি কেন ডেকে পাঠিয়েছেন সেটা জানা দরকার। বাসব কারোর কথায় অপেক্ষায় না থেকে বারান্দা থেকে নেমে পড়ল। রামশঙ্কর বাবুর নিঝুম বাড়িটার সামনে পৌঁছতে 1 মিনিটের বেশি সময় লাগল না। দরজায় কড়া নাড়বার প্রয়োজন ছিল না। একজন চাকর থামে ঠেসান দিয়ে খৈনি পিটছিল। বাসব তাকে আগমনের উদ্দেশ্য জানাতেই সে ওকে নিয়ে গেল। রামশঙ্কর বাবু একটি সুসজ্জিত ঘরে বিমর্ষ মুখে সোফায় বসেছিলেন। বয়স হলেও চেহারায় লালিত্য এখনো বর্তমান। বাসবের অভিজ্ঞ চোখ বুঝতে পারে জীবনের অনেক কুটিল বাঁক তিনি অতিক্রম করে এসেছেন। পরিচয় পেতেই অতিথিকে বসতে বললেন। মনে হলো ভাবতেই পারেননি এত তাড়াতাড়ি বাসবের সাক্ষাৎ পাবেন। চা আনতে বলি? না, তার কোনো দরকার নেই। আপনি কেন আমায় ডেকে পাঠিয়েছেন সেটা যদি বলতেন। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন রামশঙ্কর। বার কয়েক পায়চারি করলেন, তারপর আবার এসে বসলেন। জানেন তো, মনে হচ্ছে আমি খুন হয়ে যাব, বুঝলেন? খুন হবেন? এরকম একটা ধারণা হবার নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? থানায় জানিয়েছেন সে কথা? সন্দেহ না করলে আর ভয় ঢুকবে কেন? আমার কথা গ্রাহ্যের মধ্যেও আনবে না। আপনার কথা জানতে পেরিয়ে আশার আলো দেখতে পেয়েছি। আপনি আমাকে প্লিজ বাঁচান মিস্টার ব্যানার্জি, আপনি আমাকে প্লিজ বাঁচান। আপনাকে আমি কিভাবে ডিফেন্স দেব বুঝতে পারছি না। সত্যি যদি কোনো লোক আপনাকে খুন করার মনস্থ করে থাকে তাহলে সে আজ কি 1 মাস পরে কবে নিজের কাজ শেষ করবে তার কোনো স্থিরতা নেই। এক্ষেত্রে আমার কি করণীয় বলুন তো? আপনার কি করা উচিত তার নির্দেশ দেওয়ার সাধ্য আমার নেই। শুধু এইটুকুই বলতে পারি, নিষ্ঠুরভাবে আমি মরতে চাই না। আমি আপনার মনোভাব কিছুটা আন্দাজ করতে পারছি। তবে আমার একটা অবলম্বন চাই, যার উপর নির্ভর করে আপনাকে সাহায্য করার জন্য এগোতে পারি। আপনি সংকোচ না রেখে সমস্ত ঘটনা আমাকে খুলে বলতে পারেন। রামশঙ্কর বাবু ভ্রু কুঁচকে রইলেন কিছুক্ষণ। কপালের রেখাগুলো অতিমাত্রায় প্রকট হয়ে উঠল। তারপর বললেন, দিন 15 আগে জানেন তো, আমি একটা চিঠি পেয়েছি। তাতে লেখা ছিল আমি যেন অবিলম্বে আগ্রায় যাই। পুরনো হিসেবপত্র সব জট পাকিয়ে রয়েছে, সেগুলো সরল হওয়া দরকার। চিঠি পড়েই বুঝলাম আমার পার্টনার আমাকে আগ্রায় নিয়ে গিয়ে বেকায়দায় ফেলবার চেষ্টা করছে। লোকটা ভালো নয় জানেন তো। এর আগেও সে একবার আমাকে খুন করার ষড়যন্ত্র করেছিল। লোকটাকে? নরেন নাগ। আগ্রায় আমি হোটেলের ব্যবসা করতাম, নরেন ছিল ম্যানেজার। স্ত্রী মারা যাওয়ার পর ব্যবসায় মন বসাতে পারছিলাম না, তখন ওকে পার্টনার করে নিয়েছিলাম। ও সমস্ত কাজকর্ম হাতেও তুলে নিয়েছিল। প্রতি মাসে নিজের অংশের টাকাটা নিয়েই আমি সন্তুষ্ট থাকতাম। শেষে আর ওখানেও মন টিকল না। তাছাড়া ভয়ও পেয়ে গিয়েছিলাম জানেন। তাই ভেবেচিন্তে এই পৈতৃক বাড়িতেই চলে এলাম একদিন। খুন করার ষড়যন্ত্রের কথা কি বলছিলেন? নরেন আমাকে পয়জনাস কফি খেতে দিয়েছিল। তারপর? মৃত্যু তখন কপালে লেখা ছিল না বলেই বোধহয় আমার কেমন একটা সন্দেহ হয়েছিল জানেন। আমি কফি সমেত কাপটা পাঠালাম এক পরিচিত ডাক্তারের কাছে পরীক্ষা করবার জন্য। জানা গেল ওতে বেশি মাত্রায় ফলিডল মেশানো রয়েছে। নরেন অবশ্য অজ্ঞতা প্রকাশ করল।
যে বয় কফি দিয়েছিল তাকে বকাবকিও করলো অনেক। সেই লোকটা মোটেই স্বীকার করলো না যে কাজটা তার। আপনি পুলিশকে জানিয়েছিলেন ব্যাপারটা? না মিস্টার ব্যানার্জি, আমি আর গোলমাল বাড়াতে চাইনি। তারপর বলুন। এখানে আসার পর কয়েকদিন বেশ ভালোই কাটছিল। প্রতি মাসের প্রথমেই নরেন টাকাটা পাঠিয়ে দিত। আমি লেখাপড়া করে সময় কাটাচ্ছিলাম, হঠাৎ টাকা আসা বন্ধ হয়ে গেল। চিঠির পর চিঠি দিয়েও নরেনের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। ঠিক করলাম একবার আগ্রায় গিয়ে হেস্তনেস্ত করে আসবো। ঠিক এই সময় এই জট পাখানো চিঠিটা পেলাম। আর সেই রাত্রেই একটা লোককে বাগানে ঘোরাফেরা করতেও দেখলাম। আবার দিন দুয়েক পর ওয়াটার পাইপের সাহায্যে সে উপরে উঠে আসছিল। আমার চেঁচামেচিতে লোকজন ছুটে এলো, কিন্তু তাকে ধরা গেল না। তবে বলুন। আমি তাকে চিনতে পেরেছিলাম মিস্টার ব্যানার্জি। সে আর কেউ নয়, আমার হোটেলের সেই বয়। আমি দারুণ ভয় পেয়ে গেলাম জানেন। বুঝলাম একবার ব্যর্থ হয়ে নরেন শান্ত হয়নি, আবার সচেষ্ট হয়েছে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। সৌভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেছি। এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করুন মিস্টার ব্যানার্জি। বাসু পাইপে দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বেসরকারিভাবে আপনাকে এখন কি সহযোগিতা করতে পারি সেটা ঠিক বুঝে উঠতে পারছি না, ভেবে দেখতে হবে। অবশ্য ইতিমধ্যে আপনি একটা কাজ করতে পারেন, পুলিশকে সমস্ত কথা খুলে বলতে পারেন। যে আপনার ক্ষতি করতে চায় সে অচেনা কোনো ব্যক্তি নয়, ওদের কাজের পক্ষে কিছুটা সুবিধাই হবে। রামশঙ্কর বাবু কিছুটা ক্ষুণ্ণ হলেন যেন, বললেন, থানায় জানিয়ে কিছু হবে বলে আমার বিশ্বাস হয় না। সে পথ তো খোলাই ছিল, আমি আগেই তাদের ব্যাপারটা বলতে পারতাম। আপনার উপরে নির্ভর করতে চাইছি মিস্টার ব্যানার্জি। আপনি বিষয়টি ভালো করে ভেবে দেখুন। পারিশ্রমিকের কথা আমার অবশ্যই স্মরণে আছে। আপনার যা ফি আমি পারিশ্রমিকই অবশ্য আমার কাজ হাতে নেওয়ার শেষ কথা নয়। কি করা যায় সেটা নিয়ে আমি অবশ্যই চিন্তা করে দেখব। যা হোক, ভালো কথা। আপনার হোটেলের নাম কি? ইন্টারন্যাশনাল হোম। সেই বয়টি এখনো সেখানে কাজ করছে? কফি সংক্রান্ত ব্যাপারের পর তাকে সরিয়ে দিয়েছিল। নামটা কি? মাইকেল। বাঙালি খ্রিস্টান ছিল ছেলেটি। আপনার নিজের লোক বলতে কে কে আছেন মিস্টার চৌধুরী? আমার ভাইপো অমিয় ছাড়া আর কেউ নেই। সে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে, আমার কাছে আসে মাঝে মধ্যে। আমি এখন চলি, কাল সকালে আপনার সঙ্গে দেখা করব। নৈশ আহারের সময় দুলাল সেন বললেন, রামশঙ্কর বাবুর বাড়ি থেকে কি সমস্ত শুনে এলে তা তো বললে না। বাসু প্লেটের উপর থেকে মুখ না তুলেই বলল, সকলের সামনে বলতে চাইনি। ভদ্রলোক খুন হয়ে যাবেন এই আশঙ্কা করছেন। বলো কি? তারপর? আমি এরকম একাধিক কেস পেয়েছি। প্রাণের ভয় আমার কাছে এসেছে সাহায্যের জন্য, পরে সে খুন হয়ে গেছে। তুমি বলতে চাও রামশঙ্কর বাবু সত্যি খুন হয়ে যাবেন? জোর দিয়ে এখনো কিছু বলতে পারি না, তবে এ সমস্ত ক্ষেত্রে তাকে যদি সত্যি কেউ খুন করতে চেয়ে থাকে তাহলে কারোর সাধ্য হবে না বাঁচাবার। কারণ ব্যাপারটা কখন এবং কবে ঘটবে তার কোনো স্থিরতা নেই। উনি মূলত কি বলতে চাইলেন তা কিন্তু বলছো না তুমি। প্রাণের আশঙ্কা করেছেন, ওটাই হলো মূল কথা। দুলাল সেন বললেন, আশ্চর্য ব্যাপার তো। আমার সঙ্গে ভালো আলাপ আছে ভদ্রলোকের, কিন্তু ঘুমনাক্ষরেও আমি বুঝতে পারলাম না উনি এত কিছু চেপে রেখেছেন। তুমি শুনলে তো সব। তার বক্তব্যে কোনো অসঙ্গতি লক্ষ্য করেছো কি? অসঙ্গতি? তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না। আমি কিন্তু গুটি কয়েক বেফাঁস ব্যাপার ওর বক্তব্যের মধ্যে থেকে আবিষ্কার করেছি। যেমন? যেমন হলো গিয়ে, যার জীবনের এত মায়া সে বুঝতে পারলো বিষাক্ত কফি খাইয়ে তাকে একজন মারতে চেয়েছিল, অথচ পুলিশকে কোনো কথা জানালো না। এক বিস্ময়কর ব্যতিক্রম নয় কি?
এখানেও সে প্রাণের আশঙ্কা করছে, কিন্তু পুলিশের কাছে যাবে না। এতে স্বাভাবিকভাবেই মনে হয় সে পুলিশকে দৃঢ়ভাবে এড়িয়ে যেতে চাইছে। কিন্তু কেন? তারপর দেখো, নরেন একজন খারাপ লোক জেনেও তাকে সেখানে রেখে নিজে এখানে চলে এসেছে, যে ক্ষেত্রে আইনের সাহায্যে সহজেই একটা ব্যবস্থা করে নেওয়া যেত, অর্থাৎ আইন আদালতকেও এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। হয়তো নরেনকে না ঘাঁটানোর পিছনেও একটা ঘোরালো যুক্তি থাকতে পারে। কথা হচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেলে ব্যাপারটা সরল হওয়ার সম্ভাবনা আছে। তুমি ওর অতীত সম্পর্কে খোঁজ খবর নিতে চাও নাকি? প্রয়োজন দেখা দিলে নিতে হবে। খাওয়া শেষ হয়ে গিয়েছিল। বাসব উঠে পড়ে বলল, আর কথা নয়, এবার বিছানায় যেতে হবে। ঘুমের বাড়ি পাড়ি দেবার তাগিদ অনুভব করছি। হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দেবার সঙ্গে সঙ্গেই সত্যি বাসবের ঘুম এসে গিয়েছিল। প্রচণ্ড ধাক্কায় ঘুম যখন ভাঙল তখন ভোর হয়ে গেছে। দীর্ঘ রাত্রি কিভাবে কেটে গেছে তা সে বুঝতেই পারেনি। কিন্তু এই সাত সকালে এত ধাক্কাধাক্কি বা কেন? চোখ কচলে নিয়ে সামনের দিকে তাকাতেই ভীত ত্রস্ত দুলাল সেনকে দেখতে পেল। কি ব্যাপার? রামশঙ্কর বাবু খুন হয়েছে। বাসব দ্রুত উঠে বসল বিছানায়। বলো কি? পুলিশ পর্যন্ত এসে গেছে। এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটবে এটা আশা করিনি। তুমি কখন জানতে পারলে ব্যাপারটা? এই তো মিনিট 5 আগে। রামশঙ্কর বাবুর খুব ভোরবেলায় চা খাওয়ার অভ্যাস আছে। রোজকার মতো চাকর চা দিতে যায়, দরজা ধাক্কাধাক্কি করেও তার সাড়া না পেয়ে চাবির ফুটো দিয়ে দেখতে পায় তিনি রক্তাক্ত শরীরে ওই কার্পেটের উপরে পড়ে আছেন। দেখলো কিভাবে? ঘরে আলো জ্বলছিল নাকি? হ্যাঁ, তুমি যাবে নাকি ওখানে? রামশঙ্কর বাবু আমার কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, তাকে অবশ্য বাঁচাতে পারলাম না। তবে চলো ঘরেই আসা যাক। মিনিট 10 মধ্যেই দুজনে রামশঙ্কর বাবুর বাড়িতে পৌঁছালো। থানার কর্তা সুখময় দত্ত তখন চাকরদের এজাহার নিচ্ছেন। বাসবের পরিচয় পেয়ে তিনি বিশেষ উৎসাহিত হলেন মনে হলো। এরকমটা সব ক্ষেত্রে দেখা যায় না। দত্তবাবু মৃদু হেসে বললেন, সুখের কথা, ঠিক সময়ে আপনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাসব জানালো কিরকম পরিস্থিতিতে রামশঙ্কর বাবু তার সহযোগিতা চেয়েছিলেন। যা ঘটবার তা অবশ্য রোধ করা গেল না, তবে বর্তমান ক্ষেত্রে পুলিশকে সাহায্য করতে সে প্রস্তুত আছে। সুখময় উৎসাহের সঙ্গে সম্মতি জানালেন এবং এজাহারের পালা শেষ করেই তাকে নিয়ে গেলেন মৃতের কক্ষে। বাসবের মনে নানা কথা ওঠানামা করছিল। চাকর বাকররা বিশেষ কিছু জানে না এ সম্পর্কে, নিশ্চিত হওয়া যায়। তাদের বক্তব্য হলো, আন্দাজ 9:30 সময় একজন স্যুট পরা ভদ্রলোক আসেন। তিনি কার্ড পাঠিয়ে দেন রামশঙ্কর বাবুর কাছে। কর্তা ডেকে পাঠান তাকে নিজের ঘরে। তারপর তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। ভদ্রলোক চলে গেছেন ভেবে আর তারা খোঁজ না নিয়ে শুতে চলে যায়। আগন্তুকের মুখ কেউই মনে করতে পারছে না, কারণ মাথা ও মুখের কিছুটা অংশ মাফলার দিয়ে জড়ানো ছিল। সুখময় বললেন, হত্যাকারীকে খুঁজে বার করা একটু শক্ত হবে। আমার মনে হয় হত্যার মোটিভ যদি জানা যায় তাহলে কেসটা অনেক সরল হয়ে যাবে। কিন্তু তাও তো সহজ ব্যাপার নয়। চুরির উদ্দেশ্যে যে এই হত্যাকাণ্ড সাধিত হয়নি তা তো বুঝতেই পারা যাচ্ছে। আর তাছাড়া রামশঙ্কর বাবুর অতীত সম্পর্কে খোঁজ খবর ঠিক মতো নিতে পারলে হয়তো আমরা মোটিভের সন্ধান পেতে পারি। কিভাবে এগুলো কাজ হবে তার রাস্তা আমার জানা আছে। আজই আগ্রায় পাঠাতে পারেন এমন কোনো লোক আছে হাতে? আগ্রা? রামশঙ্কর বাবুর ওখানে হোটেলের ব্যবসা ছিল, তার স্ত্রী মারা গেছেন ওখানে। আমি রথিনকে পাঠাতে পারি, তবে একজন এলসির পক্ষে কাজটা একটু শক্ত হয়ে পড়বে না? হ্যাঁ, তাহলে আর একটা কাজ করা যেতে পারে। কিভাবে অনুসন্ধান নিতে হবে আমি লিখে দিচ্ছি, আপনি আগ্রা পুলিশের সহযোগিতা গ্রহণ করুন। এছাড়া রামশঙ্কর বাবুর ভাইপোকেও খবর পাঠান। সুখময় দত্ত সম্মতি জানালেন। দুলাল সেনের বাড়িতে সান্ধ্য আসরে সকলেই উপস্থিত, কিন্তু কথাবার্তা তেমন জমছে না।
বারংবার যেন তাল কেটে যাচ্ছে। রামশঙ্কর বাবুর মৃত্যুই সকলের মনকে কেমন খাপছাড়া করে তুলেছে। ছোট এই জনপদে কোনো অভিজাত মানুষের খুন হয়ে যাওয়ার ঘটনা আগে ঘটেনি। চপুরায় বলল, আগে চারিদিকে হইচই পড়ে গেছে। পুলিশ হত্যাকারীকে ধরতে না পারলে সত্যি খুব লজ্জার কথা হবে। কিন্তু অতুলবাবু হেহে মার্কা হাসি দিয়ে বললেন, বাসব বাবু রয়েছেন নাকি? এর লজ্জাটাকে ঢাকতে তিনি কসুর করবেন না। বাসব অনেকক্ষণ ধরেই কোনো কথা বলেনি, পাইপ টেনে যাচ্ছিল অবিরাম। আপনার কথায় কিছুটা শ্লেষের সুর আছে। এই কেসে আমাকে মাথা গলাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদিও, তবে নৈতিক দায়িত্বকে আমি এড়িয়ে যেতে চাই না। সাধ্যমতো সাহায্য অবশ্যই করব। আশা করি আপনারাও আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সকলে সম্মতিসূচক ঘাড় নাড়লেন। তাহলে আমি অতুলবাবুকে দিয়েই আরম্ভ করি। গত সোমবার অর্থাৎ রামশঙ্কর বাবু যেদিন খুন হন সেই রাত্রে আপনি কোথায় ছিলেন? ঢোক গিলে অতুলবাবু বললেন, আগে কি ঝামেলা বলুন দেখি। আবার আমাকে নিয়ে বললেন কেন? শীতের রাতে কোথায় টোটো করে বেড়াবো? আমি ছিলাম বাড়িতেই তো ছিলাম। বাকি রাতের কথা ছেড়ে দিন। 10টা থেকে 2টোর মধ্যে আপনি কোথায় ছিলেন সেটুকু জানতে পারলেই আমি খুশি। আগে বাড়িতে ওই লেপের তলায়। আপনি মিথ্যে কথা বলছেন নতুলবাবু। এমন দুজন সাক্ষী আছে যাদের একজন আপনাকে 10টার সময় রামশঙ্কর বাবুর বাড়ির সামনে দেখেছে। দ্বিতীয়জন আপনার চাকর, সে রাত 2টোর সময় দরজা খুলে দিয়ে আপনাকে বাড়িতে ঢুকতে সাহায্য করেছিল। আবার প্রথমজনকে জানতে পারি? নিশ্চয়ই। ডক্টর রক্ষিত, আপনি এবার বলুন। সিগারেটের টুকরোটা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে ডক্টর রক্ষিত বললেন, সেদিন কলটা আসার পর রাত 10টা নাগাদ অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম অতুলবাবু রামশঙ্করবাবুর বাগানের গেট দিয়ে বেরিয়ে আসছেন। একটু আশ্চর্য লেগেছিল, কারণ আমি জানতাম তার সঙ্গে রামশঙ্করবাবুর আলাপ নেই। নির্বিকার গলায় বাসব বলল, আপনি বোধহয় শুনে থাকবেন ডক্টর রক্ষিত, পোস্টমর্টমের রিপোর্টে বলা হয়েছে ঠিক ওই সময় রামশঙ্কর বাবু খুন হয়েছেন। অতুলবাবু এবার ভেঙে পড়লেন। আগে বিশ্বাস করুন, আমি এই সমস্ত কিছুই জানি না। ডাক্তারবাবু ঠিকই দেখেছে। আমি সেই সময় তো ওদিক দিয়ে যাচ্ছিলাম। আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমার ড্রিঙ্কস করার অভ্যেস আছে। সকলে চোখ বাঁচিয়ে ওই রাত্রে আমি ওই ঝান্ডা চকের লাল চাঁদের দোকানে বসে একটু খাই আর কি। সেদিন তাই গিয়েছিলাম। আমি যে মিথ্যে বলছি না, আপনি খোঁজ নিলেই জানতে পারবেন মশাই। কাজে লাগবে কিনা জানি না, তবে বলুন। সোমবার দিন দুপুরে আমি শঙ্করবাবুর ভাইপোকে বাজারে দেখেছিলাম। তাই নাকি? অথচ এই 4 দিনের মধ্যে পুলিশের কাছে সে অ্যাপিয়ার হয়নি। খুড়োর সঙ্গে ভাইপোর কেমন সম্পর্ক ছিল বলতে পারেন ডক্টর রক্ষিত? আমি যতদূর জানি খুব একটা ভালো ছিল না। এই সময় একজন কনস্টেবল বাসবকে সেলাম দিয়ে এসে দাঁড়ালো। আগে বাসব বাবু, এই দারোগা বাবু একবার আপনাকে থানায় ডেকেছেন, বিশেষ জরুরি। আপনারা আমায় ক্ষমা করবেন দুলাল, আমি থানা থেকে ঘুরে আসছি। বাসব থানায় পৌঁছে লক্ষ্য করল সুখময় দত্তের সামনের চেয়ারটি যে অধিকার করে আছে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। বয়স আন্দাজ বছর 40, মুখ চোখ চলনসই হলেও দেহটি চমৎকার। ওকে দেখেই দত্ত বললেন, ইনি নরেন নাগ। বাসব মনে মনে খুশি হল। রামশঙ্কর বাবু গুরুতর অসুস্থ, একবার শেষ দেখা করতে চান এই মর্মে তার ভাইপোর বেনামিতে একটা চিঠি নরেন নাগকে আগ্রায় পাঠানো হয়েছিল। দেখা যাচ্ছে আশানুরূপ কাজ হয়েছে। বাসব মুখ থেকে পাইপ নামিয়ে বলল, আসল কথাটা বোধহয় এতক্ষণে উনি জানতে পেরেছেন। হ্যাঁ, আমি ওকে বলেছি।
তবে এখনো কোনো কাজের কথা হয়নি। আপনি কথা আরম্ভ করবেন এটাই আমার ইচ্ছা। নরেন নাগ তীক্ষ্ণ চোখে এতক্ষণ বাসবকে দেখছিলেন। এখানে এসে থানার খপ্পরে পড়বেন তা তিনি ভাবতে পারেননি। স্টেশনে নেমে সোজা চলে গিয়েছিলেন রামশঙ্কর বাবুর বাড়িতে। ওখানকার পুলিশ পাহারায় তাকে বিচলিত করে তোলে। তারপরই তাকে থানায় নিয়ে আসা হয়। রামশঙ্কর বাবুর শোচনীয় মৃত্যু আপনাকে আহত করেছে বলেই আমার বিশ্বাস। আপনি একথাও নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিরকম জটিল সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছি। এক্ষেত্রে আপনাকে আগ্রা থেকে ডাকিয়ে পাঠানো ছাড়া আর কোনো উপায় ছিল না। বাসবের কথার উত্তরে নরেনবাবু বললেন, চৌধুরী মশাই যে খুন হতে পারেন তা আমি কল্পনাও করিনি। তবে সে ব্যাপারে আমাকে কেন ডেকে পাঠানো হলো তা তো বুঝতে পারছি না। আপনি হত্যাকারীর নাম বলে দিতে যে পারবেন না তা আমি জানি। আপনাকে ডেকে পাঠানোর উদ্দেশ্য অন্য। রামশঙ্কর বাবুর সম্পর্কে কিছু কথা জানা দরকার। আপনি সে ব্যাপারে অবশ্যই সাহায্য করতে পারবেন। কি জানতে চান বলুন। আপনি তাকে কতদিন থেকে জানতেন? বছর 10 তো হবেই। কিভাবে আপনাদের আলাপ হয়েছিল? আমি ন্যাশনাল বোর্ডিং এর চাকরি ছেড়ে দিয়ে ওর হোটেলে ম্যানেজার হয়ে আসি। সেই থেকেই উনি আমাকে স্নেহের চোখে দেখতে আরম্ভ করেন, এমনকি ব্যবসার অংশীদার পর্যন্ত করে নেন। তবে ইদানিং... আমি জানি তিনি ইদানিং আপনাকে বিশ্বাস করতেন না। কফিতে বিষ মিশিয়ে আপনি তাকে খুন করার ষড়যন্ত্র করেছিলেন এই ধারণা তার হয়েছিল। নরেনবাবু বিস্মিত গলায় বললেন, আপনি জানেন এ কথা? বিশ্বাস করুন, আমি তাকে মারতে চাইনি। কে এই কাজ করেছিল আমি তাও জানি না। কেন? বয় মাইকেল যে তাকে কফি পরিবেশন করেছিল? লোকটা যে দুধে ধোয়া এ কথা আমি বলছি না। তবে চৌধুরী মশাইকে খুন করায় তার কি স্বার্থ থাকতে পারে বলুন? মোটা টাকার বিনিময়ে কেউ তাকে দিয়ে এই কাজ করিয়ে থাকতে পারে? তা অবশ্য পারে। এখন আর সে আমাদের হোটেলে নেই। চৌধুরী মশাই তাকে তাড়িয়ে দিয়েছিলেন। বাসব পাইপ ধরিয়ে নিয়ে মিনিট দুয়েক এক মনে ধোঁয়া ছাড়ল। তারপর বলল, এবার একটা কথার উত্তর খুব ভেবে চিনতে দিন মিস্টার নাগ। এরকম একটা গুরুতর ব্যাপার ঘটলো অথচ রামশঙ্কর বাবু পুলিশে খবর দিলেন না কেন? আমি পুলিশে খবর দিতে বলেছিলাম। মাইকেলকে তারা চেপে ধরলে আসল কথা বেরিয়ে পড়তে পারত, কিন্তু তিনি রাজি হলেন না। কেন? পুলিশকে তিনি এড়িয়ে চলতে চাইতেন। কারণটা কি? জোর দিয়ে কিছুই বলতে পারি না, তবে আমার মনে হয়... থামলেন কেন? আপনার অনুমানও এই কেসে বড় রকমের সূত্র হতে পারে। বিন্দুমাত্র সংকোচ না করে আপনি সমস্ত কথা খুলে বলুন। নরেন নাগ ইতস্তত করে বললেন, ওর স্ত্রীর মৃত্যু অনেকাংশেই এই মনোভাবের জন্য দায়ী বলে আমি মনে করি। ওর স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়নি, একথা বুঝতে পেরেছিলাম মৃতদেহ দেখে। বিষ প্রয়োগের দরুন সমস্ত শরীর কালো হয়ে উঠেছিল। আমি নিজের ভবিষ্যতের কথা ভেবে ভয় তখন কাউকে একথা বলতে পারিনি। টাকা দিয়েই বোধহয় ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছিল, এমনকি তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়েও ফেলা হয়। এতক্ষণে একটা মূল্যবান কথা জানা গেল। কে তার স্ত্রীকে খুন করেছিল বলে আপনার মনে হয়? আমার দৃঢ় বিশ্বাস উনি নিজেই। বলেন কি? ওর জায়গায় আর কেউ থাকলে সেও ওই একই কাজ করত। কেন? চৌধুরী মশাই প্রৌঢ় বয়সে খোঁজ খবর না নিয়ে একটি যুবতীকে বিয়ে করেছিলেন। তার চরিত্র একেবারেই ভালো ছিল না। সে স্বামীকে তোয়াক্কা না করে যার তার সঙ্গে ঢলাঢলি করত। এমনকি ওর ভাইপোকেও স্ত্রী নিজে স্বীকার করে তুলেছিলেন। শেষে আর থাকতে না পেরে স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন চৌধুরী মশাই। তাই বোধহয় পুলিশকে ভয় পেতেন। আমার তো তাই মনে হয়। বিশ্বাস না করেও আমার ওপর ব্যবসার ভার ছেড়ে দিয়ে এখানে এসেছিলেন দুটো কারণে। এক, নিজের জীবনের ভয়, আর দুই, পুলিশের ভয়। ওর স্ত্রীর কোনো আত্মীয় স্বজন আছে? এক বড় ভাই আছে জানি। তিনি কোথায় থাকেন? আগ্রায় থাকতেন জানি। আমি কোনোদিনও তাকে চোখে দেখিনি।
এখন কোথায় আছেন বলতে পারবো না। ধন্যবাদ মিস্টার নাগ, আপনি অনেক কাজের কথা বলেছেন আমাদের। বর্তমানে আপনাকে আর কিছু জিজ্ঞাসা নেই, তবে এখানেই কয়েকদিন থাকতে হবে। মিস্টার দত্ত, এর থাকার কি ব্যবস্থা হবে বলুন তো? সুখময় দত্ত এতক্ষণ নীরবে বসে সমস্ত শুনছিলেন। বললেন, মিলন বোর্ডিংয়ে থাকতে পারেন, আমার লোক ওকে ওখানে পৌঁছে দিয়ে আসবে। সেই ব্যবস্থাই হলো। নরেনবাবু আপত্তি করলেন না। আপত্তি করে যে ফল হবে না তা তিনি বুঝতে পেরেছিলেন। ওকে নিয়ে একজন কনস্টেবল মিলন বোর্ডিংয়ের উদ্দেশ্যে রওনা হবার পর চা এসে পড়ল। চায়ের কাপ হাতে তুলে নিয়ে বাসব বলল, দেখছেন তো, ব্যাপার সামান্য নয়, জল অনেক গভীরে চলে গেছে। তাই তো দেখছি। মোটিভের জন্ম এখানে না আগ্রায়, তা এখন বিশেষভাবে বিবেচ্য। আমি একটা ক্ষীণ আলোর সন্ধান পেয়েছি, তবে ও কথা এখন থাক। রামশঙ্কর বাবুর ভাইপোর সন্ধান পেলেন? দমকা এসে পোস্টেড, তাকে পাওয়া যায়নি অবশ্য। রামশঙ্কর বাবু মারা যাওয়ার দিন কয়েক আগেই সে 1 মাস ছুটি নিয়ে দক্ষিণ ভারতে বেড়াতে গেছে। কথাটা সত্যি হলে আমাকে অন্য দিক নিয়ে আবার চিন্তা করে দেখতে হবে। আমাকে একজন বিশ্বাসী ইনফর্মার দিতে পারেন? ইনফর্মার? হ্যাঁ, যারা আপনাদের ডিপার্টমেন্টের লোক নয়। আছে 2-1 জন, কিন্তু পরে আপনাকে সব কথা বলবো। এখনই ডেকে পাঠান না একজনকে, যে আজ রাত থেকেই কাজ আরম্ভ করতে পারবে। আপনি বসুন, আমি দুবাকে খবর পাঠাচ্ছি। চিন্তিত মুখে সুখময় দত্ত ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত তখন অনেক। রাস্তায় জনপ্রাণী নেই বললেই চলে। ঠান্ডায় চতুর্দিক যেন ঝিমিয়ে রয়েছে। একজন বিটের কনস্টেবলকেও দেখা যাচ্ছে না কোথাও। ডিউটি দেবার নাম করে থানা থেকে বেরিয়ে তারা কোথায় কম্বল মুড়ি দিয়ে ঘুম মারছে তা কেউ জানে না। হঠাৎ গলি থেকে বেরিয়ে একজনকে স্টাফ রোডের মোড়ে এসে দাঁড়াতে দেখা গেল। ওভারকোটে মোড়া এই মানুষটিকে অন্ধকারের দরুন চেনা যাচ্ছে না। সে স্টাফ রোড ধরেই এগিয়ে চলল দক্ষিণ দিকে। তার চলার গতি কিছুটা দ্রুত। রাস্তা যেখানে বাঁক নিয়েছে তার মোড়েই মিলন বোর্ডিং। এখানে নবাগতদের মাথা গোজার একমাত্র স্থান হচ্ছে এই মিলন বোর্ডিং। হরিপদ গড়াই বর্ধমান থেকে এসে এই হোটেল খুলেছেন। তিনিই মালিক, তিনি ম্যানেজার। মিলন বোর্ডিংয়ের কর্মকোলাহল ঘণ্টা 3 আগেই স্তব্ধ হয়ে গেছে। তবে হরিপদবাবু শুতে যেতে পারেননি। খাতাপত্র নাড়াচাড়া করে বিছানায় আশ্রয় নিতে প্রত্যহই তার দেরি হয়ে যায়। ওয়াল ক্লকের দিকে তাকালেন। 12:10। হাই তুলতে তুলতে হরিপদবাবু কাউন্টারের কাছ থেকে সরে এসে কাঁচের পাল্লা দেওয়া জানলার সামনে দাঁড়ালেন। সামনে ফালি বাগানটা শীতের প্রতাপে যেন ঝিমিয়ে রয়েছে। পাঁচিল ঘেঁষা পাকুড় গাছ থেকে টপ টপ করে হিম ঝরে পড়ছে। হরিপদবাবু জানলার কাছ থেকে সরে আসার মুখে লক্ষ্য করলেন ওভারকোট গায়ে দেওয়া একজন লোক গেট খুলে বাগানে ঢুকছে। কোনো বোর্ডার নিশ্চয়ই। এত রাত্রে কোথা থেকে ফিরছে? হরিপদবাবু কিছুটা বিরক্ত ভাব নিয়েই দরজা খুলে দেওয়ার জন্য তৎপর হলেন। ওভারকোট মোড়া লোকটা বাগান পেরিয়ে বারান্দায় পা দেওয়ার মুখে শুনতে পেল পিছনে পায়ের শব্দ। মুখ ফিরিয়ে দেখল মাথার মাফলার জড়ানো কম্বল গায়ে দেওয়া একজন হাত কয়েক দূরে দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না, তবে হাব ভাব সন্দেহজনক। দাঁড়ান। ওভারকোট থামল। কম্বল আরও এগিয়ে নিয়ে এসে বলল, আপনি কোথায় গিয়েছিলেন আমি জানি, কিন্তু যা চাইছেন তা হতে দেওয়া হবে না। কে আপনি? কথা শেষ করেই সে ঝাঁপিয়ে পড়ল ওভারকোটধারীর উপরে। এ পক্ষ অসতর্ক ছিল। টাল সামলাতে না পেরে পড়ে গেল। বড় মুহূর্তেই উঠে দাঁড়িয়ে মুষ্টাঘাত করল প্রতিপক্ষকে। তারপর আরম্ভ হয়ে গেল ঝটাপট। অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হলো না এই শক্তি পরীক্ষা। অল্প প্রয়াসেই কম্বলধারী কাবু করে ফেলল অন্যজনকে। তারপর তীক্ষ্ণ চিৎকারে রাতের অন্ধকার খান খান হয়ে গেল। একবার নয়, পরপর 2 বার। দরজার এপারে দাঁড়িয়ে সমস্ত শুনেছিল হরিপদ গড়াই। বারান্দায় যে এক ভয়ানক ব্যাপার ঘটে গেছে তাতে কোনো সন্দেহ নেই।
তিনি ঠক ঠক করে কাঁপতে লাগলেন। ওদিকে কম্বলধারী রক্ত মাখানো ছুরিটা রুমাল দিয়ে মুছে নিয়েছে। পায়ের কাছে পড়ে থাকা অনড় দেহটার দিকে একবার তাকালো, তারপর দ্রুত বাগান পেরিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মিলন বোর্ডিং একটু নির্জন অঞ্চলে। চিৎকার তাই প্রতিবেশীদের সচকিত করতে পারেনি, কিন্তু বোর্ডারদের অনেকের ঘুম ভেঙে গিয়েছিল। কেউ কেউ ঘর থেকে বেরিয়ে এসেছিলেন ভীতভাবে। গড়াই তখনও ঠকঠক করে কাঁপছেন। একজন ছোকরা বয় চোখ কচলাতে কচলাতে এসে উপস্থিত হলো। চিৎকার তার কানেও গেছে। অনুসন্ধানের মনোভাব নিয়ে এখানে এসে কর্তাকে ওইভাবে দেখে ভয়ানক ঘাবড়ে গেল। আগে কি হয়েছে কর্তা? কর্তা কোনো রকমে বললেন, বারান্দায় বোধহয় খুনোখুনি হয়ে গেছে রে ভঞ্জু। হ্যাঁ, বলেন কি? খুন? এই একা একা দরজা খুলতে যাস না, লোকজন আসুক তারপর যাবি। ভঞ্জুর মারফত সংবাদ প্রচারিত হতে বিলম্ব হল না। সমস্ত হোটেল ভেঙে পড়ল অফিস ঘরে। বারান্দায় আলো জ্বেলে নিয়ে দরজা খোলা হলো। হুড়মুড় করে সকলে বেরিয়ে এসেই এক মৃত্যুর দৃশ্যের মুখোমুখি হলেন। হরিপদ গড়াইয়ের অনুমান মিথ্যে নয়। নিথর একটা দেহ পড়ে আছে চিৎ হয়ে। ভারী ওভারকোট গায়ে থাকায় রক্ত দেখা যাচ্ছে না, তবে একপাশ ভিজে উঠেছে। ভিড় ঠেলে এগিয়ে এসেই হরিপদ গড়াই কোকিয়ে উঠলেন। এ কি, আমার হোটেলের কি সর্বনাশ হলো বলুন দেখি। কে মশাই? আগে নরেন নাগ, আগ্রা থেকে এসেছিলেন। আর দেরি করবেন না, পুলিশে খবর দিন। হ্যাঁ, পুলিশ? হরিপদ গড়াইয়ের মাথা ঘুরতে লাগলো। আমার হোটেলে দফা রফা হয়ে গেল। কার মুখ দেখে যে আজ উঠেছিল। পুলিশে খবর অবশ্য শেষ পর্যন্ত পাঠাতেই হলো। দলবল নিয়ে সুখময় দত্ত যত তাড়াতাড়ি সম্ভব এলেন। মুখে তার জলদ গাম্ভীর্য, কিন্তু মনে মনে অসম্ভব বিব্রত। তার এলাকায় এ সমস্ত কি আরম্ভ হলো? রামশঙ্করের খুনের ব্যাপারে নরেন নাগকে আগ্রা থেকে এখানে কৌশল করে আনা হয়েছিল। শেষ পর্যন্ত সেও খুন হয়ে গেল। বেশ গোলমেলে কাণ্ড। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার যোগাযোগ থাকা একেবারেই অস্বাভাবিক নয়। মৃতদেহ খুঁটিয়ে পরীক্ষা করলেন দত্ত। তারপর বারান্দার চতুর্দিকে ভালো করে দেখলেন। পুলিশ আসার পরই সকলে যে যার ঘরে চলে গিয়েছিলেন। স্টিলের তৈরি ছোট্ট একটা ক্রস পাওয়া গেল। এই ধরনের ক্রস সাধারণত খ্রিস্টীয় ধর্মীদের গলার চেনের সঙ্গে আটকানো থাকে। দত্ত ঘুরিয়ে ফিরিয়ে ক্রসটা দেখে নিয়ে পকেটে রাখলেন। খোঁজাখুঁজি করে আর কিছুই পাওয়া গেল না। এবার জেরার পালা। দত্ত গড়াইকে নিয়ে পড়লেন। অসম্ভব বিচলিত গড়াই যা ভেবেছিলেন, যা শুনেছিলেন, সমস্তটা বললেন। হত্যাকারীকে তিনি দেখেননি, দেখেছেন নাগকে। নাগ কখন হোটেল থেকে বেরিয়েছিলেন তা তার জানা নেই। যে বয় ওর ঘরের জন্য নির্দিষ্ট ছিল সে বললেও বলতে পারে ইত্যাদি। নরেন নাগকে দেখাশুনোর ভার ভঞ্জুর উপরে ছিল। তাকে ডাকা হলো। সে বেশ ভয় পেয়ে গেছে। প্রশ্নের উত্তরে সে যা বলল তার সারমর্ম হল, খাওয়া দাওয়া সেরে নরেন নাগ পুরো দস্তুর শীতের পোশাক পরে আন্দাজ 9:30টার সময় হোটেল থেকে বেরিয়েছিলেন। ভঞ্জু প্রশ্ন করেছিল যে এত রাতে তিনি কোথায় যাচ্ছেন। তিনি উত্তর দিলেন বাজারের দিকে যাচ্ছে, একজনের সঙ্গে দেখা করতে, কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসবেন। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে মৃতদেহ চালান করে দিয়ে যখন সুখময় দত্ত মিলন বোর্ডিং ত্যাগ করলেন তখন ভোর হয়ে গেছে। মহাচিন্তিতভাবে থানায় ফিরলেন। রাত ভোর ধকলে শরীর ক্লান্তিতে জড়িয়ে আসছে। বাসবকে সংবাদটা দেওয়া দরকার। একজন কনস্টেবলকে দুলাল সেনের বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে তিনি নিজের কোয়ার্টারের দিকে পা বাড়ালেন। বাসব ক্রসটা নেড়েচেড়ে বলল, ধস্তাধস্তির সময় হত্যাকারীর গলা থেকে এটা খুলে পড়ে গেছে। তার মানে সে একজন কি চান। আমাদের তদন্তের বৃত্ত কিন্তু ছোট হয়ে আসছে।
বিমর্ষভাবে সুখময় বললেন, কই আর ছোট হয়ে আসছে? আপনার মতে তাহলে দুটো খুন এক সূত্রেই গাঁথা? নিঃসন্দেহে, নইলে নরেন নাগের মতো নবাগত হঠাৎ এখানে খুন হয়ে যাবে কেন? হত্যাকারী খুন করার আগে কি বলেছিল মনে করে দেখুন তো। সে বলেছিল, আপনি কোথায় গিয়েছিলেন আমি জানি, কিন্তু যা চাইছেন তা হতে দেওয়া হবে না। এই কথাগুলি আমাদের কাছে প্রয়োজনীয় সূত্র বিশেষ। আমার কি মনে হয় জানেন, নরেন নাগ আমাদের কাছে স্বীকার না করলেও হত্যাকারী কে সেটা সে জানত। তবে কি সে? হ্যাঁ, সে হত্যাকারীর কাছে গিয়েছিল, হয়তো ব্ল্যাকমেলের উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। বলে এসেছিল অমুক অঙ্কের টাকা না দিলে পুলিশের কাছে তার পরিচয় প্রকাশ করে দেবে। হত্যাকারী এমন একজন লোককে বাঁচিয়ে রাখতে পারে না। উত্তেজিতভাবে সুখময় দত্ত বললেন, নরেন নাগ তো বাজারে গিয়েছিল, তবে কি হত্যাকারী ওই অঞ্চলেই থাকে? হয়তো। আচ্ছা, যে লোকটা আগ্রায় কফিতে বিষ মিশিয়ে রামশঙ্কর বাবুকে খুন করতে চেয়েছিল, তার নাম বলেছিল নগেন নাগ, আব্রাহাম। না, মাইকেল। হ্যাঁ, মাইকেলকে রামশঙ্কর বাবু এখানেও একদিন দেখেছিলেন। আমরা ক্রুশ চিহ্নটা কুড়িয়ে পেয়েছি। এর মানে দাঁড়াচ্ছে সেই লোকটাই দুটো খুন করেছে। একজন বয় কি স্বার্থে রামশঙ্কর বাবুকে খুন করতে হবে? কিছু স্বার্থ নিশ্চয়ই আছে। এখন মিলন বোর্ডিং এ চলুন তো দেখি। নরেন নাগের ঘরটা একবার পরীক্ষা করে দেখা দরকার। চলুন। মিনিট দশকের মধ্যেই ওরা গন্তব্যস্থলে পৌঁছালো। হরিপদ গড়াই অভ্যর্থনা জানালেন। তার মুখ ভয়ে শুকিয়ে রয়েছে। তার সঙ্গে বিশেষ কথাবার্তা হলো না। দুজনে দোতলায় গিয়ে উঠল। সিল ভেঙে ঘরে ঢুকে সুখময় সমস্ত জানালা খুলে দিলেন। বাসব দেখল একটা মাঝারি সাইজের সুটকেস ছাড়া নরেন নাগ আগ্রা থেকে আর কিচ্ছু সঙ্গে আনেনি। সুটকেসের চাবি সঙ্গেই ছিল। নাগের ওভারকোটের পকেট থেকে সেটা পাওয়া যায়। তালা খুলে সুটকেসের মধ্যেকার সমস্ত কিছু উজাড় করে রাখা হলো বিছানার উপর। জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছাড়া একটা চ্যাপ্টা বইয়ের আকারের প্লাস্টিকের বাক্স পাওয়া গেল। বাক্স খুলতেই একটা ফটোগ্রাফ চোখে পড়ল। রামশঙ্কর বাবু ও এক মহিলা, দুজনেরই মুখে হাসি। মহিলা স্বরূপা এবং যুবতী, স্বামী স্ত্রীর ছবি, তা দেখলেই বোঝা যায়। বাসব ভালো করে দেখে নিয়ে সুখময়ের দিকে এগিয়ে ধরল। বৃদ্ধস্ব তরুণী ভার্যা। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, ছবিতে বিশেষ কিছু দেখলেন? বিশেষ কিছু? হ্যাঁ। কই, তেমন তো কিছু চোখে পড়ছে না। মহিলার বুকে ক্রুশ চিহ্ন হাতটা দেখেছেন, অর্থাৎ ইনিও খ্রিস্টান। এবার মোটিভটা কিছু কি মারছে। মোটিভ? জোর দিয়ে কিছু বলতে চাই না। আমার মনে হয় এই মহিলা ও মাইকেল দুজনেই খ্রিস্টান হওয়ায় সম্পর্কযুক্ত। রামশঙ্কর বাবু চরিত্রহীনা স্ত্রীকে খুন করেছিলেন। মাইকেল আত্মীয় হত্যার প্রতিশোধ নিয়েছে তাকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ অপরাধীর সংখ্যা আমাদের দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন। এবার বাক্সর মধ্যেকার অন্যান্য জিনিসগুলো দেখা যাক। অন্যান্য জিনিসপত্র বলতে বিশেষ কিছু ছিল না। গোটা কয়েক খামে মোড়া চিঠি। দুজনে ভাগাভাগি করে চিঠিগুলো পড়ে ফেলল। দুজনেরই অনুভব প্রায় একই রকম। সাদা কাগজের উপরকার বোল্ড অক্ষরগুলো নিঃসন্দেহে কাজে লাগাবার মতো। প্রথম চিঠিখানা নিম্নরূপ: মাননীয় চৌধুরী মশাই, আমার বোন রুমাকে আপনি বিয়ে করেছেন জেনে বিশেষ আনন্দিত হলাম। ভাগ্যদোষে অবস্থা এখন খারাপ হয়ে পড়লেও আমরা ভদ্রঘরের ছেলে মেয়ে। আরও একটু অনুগ্রহ আপনার কাছ থেকে চাইছি। বর্তমানে আমি বেকার।
অনুগ্রহ করে এই অপরিচিত শ্যালককে আপনার হোটেলে যদি চাকরি দেন তাহলে উপকৃত হব। যে কোনো চাকরি হলেই চলবে। উত্তরের অপেক্ষা করছি। নমস্কার গ্রহণ করবেন, মাইকেল। দ্বিতীয় চিঠিটির বক্তব্য ছিল, চৌধুরী মশাই, আপনি আমাকে মিথ্যে সন্দেহ করে হোটেল থেকে তাড়িয়েছেন। আসল অপরাধী হল নরেন নাগ। সেই আপনাকে কফিতে বিষ দিয়ে মারতে চেয়েছিল। অবশ্য আপনি খুন হলে আমি খুশি হতাম। পুলিশের চোখকে ফাঁকি দিলেও আমি জানি আপনি রুমাকে দুনিয়া থেকে সরিয়েছেন। ভেবেছিলাম ক্ষমা করব, কিন্তু আর আপনি আমার হাত থেকে রেহাই পাবেন না। এখান থেকে সরে পড়বার তোড়জোড় করছেন, খবর পেয়েছি। পালিয়েও প্রাণ বাঁচানো যাবে না, মাইকেল। এই চিঠিতে কোনো ঠিকানা নেই, তবে খামের উপরকার পোস্টমার্ক দেখে জানা গেল আগ্রাতেই ডাকে দেওয়া হয়েছিল। বাসব ধোঁয়া ছাড়তে ছাড়তে কয়েক মিনিট কি ভাবল, তারপর বলল, দেখা যাচ্ছে আমার অনুমান মিথ্যা নয়। উত্তেজনার দরুনে দ্বিতীয় চিঠিতে মাইকেল স্বীকার করে নিয়েছে ভগ্নিপতিকে খুন করার ইচ্ছের কথা। সুবিধাবাদী নরেন নাগ এই সমস্ত চিঠি কৌশলে সংগ্রহ করে রেখেছিলেন ভবিষ্যতের জন্য। হত্যাকারী কে হতে পারে কিছু আন্দাজ পেলেন? না, তবে তাকে হাতে পাওয়ার উপায় মাথার মধ্যে এসেছে। কি বলুন তো? ওই বিষয়টা নিয়ে আর একটু ভাবতে হবে। দুপুরে আপনাকে প্ল্যানটা বলতে পারবো মনে হয়। চলুন এবার যাওয়া যাক, এখানকার কাজ শেষ হয়েছে। সন্ধ্যা তখন বেশ ঘনিয়ে এসেছে। দুলাল সেনের বাইরের ঘরে জমে উঠেছে আসর। কিছুক্ষণ আগে তাস খেলা চলছিল। ডক্টর রক্ষিত ও পরিমল ভদ্র এসে পড়ার পর গল্পগুজব আরম্ভ হয়েছে। অবশ্য ঠিক গল্পগুজব নয়, কথাবার্তা চলছে নরেন নাগের হত্যাকে কেন্দ্র করেই। বাসব অবশ্য চুপচাপ আছে। চুপচাপ রয়েছে আরও একজন, ছকু রায়। তার চোখ মুখের ভাব কেমন যেন সচকিত। ডক্টর রক্ষিত বললেন, লোকটা বোধ হয় এখানে আগ্রা থেকে মরার জন্যই এসেছিল। ভাগ্যকে তো আর খণ্ডানো যায় না। মাঝ থেকে হরিপদ বিপাকে পড়লেন, তার ফলাও হোটেলের ব্যবসাটা এবার গেল। দুলাল সেন বললেন, তা ঠিক, ছোট শহরে এই হয় মুশকিল। ওখানে খুন হয়েছে এ কথা শুনলে নতুন বর্ডারও পথ মারাবে না। অথচ লোকটার কোনো অপরাধ নেই। এসব ক্ষেত্রে অপরাধের বিচার কেউ করে না, এমন কথাটা রয়ে যাওয়াটা বিচিত্র নয়। গভীর রাতে নরেন নাগকে কেউ কেউ মিলন বোর্ডিংয়ের ঘরে বেড়াতে দেখেছে। অতুল কর বাসবের দিকে তাকিয়ে বললেন, আগে আমরা তো ভেবেছিলাম আপনি রামশঙ্কর বাবুর খুনিকে হয়তো সহজেই ধরে ফেলবেন, কিন্তু ব্যাপার তো আরো গুরুতর হয়ে দাঁড়ালো। ধরা তো দূরের কথা, সে তো আর একটা খুন করে বসে নেই। আপনার মতো ধুরন্ধর গোয়েন্দাকেও যাকে বলে কিনা ওই ওই ঘোল খাইয়ে ছেড়েছে। বাসব কিছু বলার আগেই দুলাল সেন বিরক্তির সুরে বললেন, আপনি কি মনে করেন সমস্ত ব্যাপারটাই জল ভাত? এরকম কেস সলভ করতে সময় লাগবেই। তাছাড়া দুটো খুনের মধ্যে যে যোগাযোগ আছে তাও তো এখন মেনে নেওয়া যায় না। বাসব বলল, মিস্টার কর ঠিকই বলেছেন, দুটো খুনের মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। কাজটা যে একই লোকের এ সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। তবে জানেন কি, যে এই সমস্ত গুরুতর কাজ করেছে নিঃসন্দেহে সে অত্যন্ত চতুরতার সঙ্গেও করেছে। কাজেই তাকে হাতের মুঠোয় পেতে একটু সময় তো লাগবেই। ও কথা যাক, ছকুবাবু আজ এত চুপচাপ কেন? কি ব্যাপার মশাই? আগে আমি একটু অস্বস্তির মধ্যে আছি। তার কথা শুনে সকলেই অবাক। দিলখোলা ছকু রায় হু হু করে বেড়াতেই ভালোবাসে। সে যখন অস্বস্তির আওতায় রয়েছে তখন বিশেষ কিছু না হয়ে যায় না। ডক্টর রক্ষিত বললেন, মনে অস্থি পুষে রাখলে শরীর খারাপ হতেই পারে। ব্যাপারটা কি আমাদের বরং খুলে বলুন। নরেন নাগের সঙ্গে আমার আলাপ ছিল না, তবে আপনারা শুনলে অবাক হবেন। আগে আমি একটু সতর্ক হলে সে ভদ্রলোক হয়তো মারা পড়তেন না।
পরিমল ভদ্র সবিস্ময়ে বললেন, বলেন কি? তাই তো অস্বস্তি বোধ করছি মশাই। কেন যে আমি তাকে ওই একা একা হোটেলে ফিরে যেতে দিলুম। বললেন যে আপনার সঙ্গে নরেন নাগের আলাপ ছিল না? ঠিকই বলছি, সে রাত্রে আমরা হঠাৎ কাছাকাছি হয়ে পড়েছিলাম। তারপর আপনি তো হেয়ালি আরম্ভ করলেন মশাই। পরিষ্কার করে বলুন না ব্যাপারটা। আমরা কিন্তু দারুণ আগ্রহ বোধ করছি, বুঝতে পারছেন না? দুলাল সেনের কথায় ঝকুরা একটু ইতস্তত বোধ করল। নিজের বাহারে টিরির উপর আলতোভাবে একবার হাত বুলিয়ে নিয়ে সে বলল, সেদিন এক বন্ধুর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল। খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরোতে বেশ রাতই হয়ে গেল। পা চালিয়ে বাড়ি ফিরছিল, এগিয়েছি এমন সময় একটা লোকের সঙ্গে ধাক্কা খেলাম। একটা জড়ানো টাইপের গলায় লোকটা কি একটা বলে পাশ কাটিয়ে চলে গেল। সকলে আগ্রহের সঙ্গে শুনছেন। অতুলকর বললেন, নরেন নাগ নাকি? হ্যাঁ, মিলন বোর্ডিং এ দুপুরে ভদ্রলোককে দেখেছিলাম। আচ্ছা, তারপর? আমি আবার এগুতে গিয়ে লক্ষ্য করলাম বাটিতে কি একটা পড়ে আছে। ঝুঁকে তুলে নিলাম, ভারী একটা খাম। নরেন নাগের পকেট থেকে পড়ে গিয়েছে এটা আমি বুঝতে পারলাম, কিন্তু তখন আর কিছু করার ছিল না। তিনি হঠাৎ অদৃশ্য হয়েছেন। বাসব প্রশ্ন করল, তিনি কোন দিকে যাচ্ছিলেন? বাজারের দিকে। আমি একটু খোঁজাখুঁজি করলেই হয়তো তার দেখা পেতাম। খামটা পেয়ে হয়তো তিনি আমার সঙ্গে ফিরেও আসতে পারতেন। হত্যাকারী তাহলে আর হোটেল পর্যন্ত তাকে অনুসরণ করে আর খুন করতে পারত না। পরিমল ভদ্র বললেন, খামটার মধ্যে কি ছিল দেখেছেন? আগে খান কয়েক চিঠি ছিল, মাইকেল নামে কোনো একটা লোক লিখেছে। আমি ভালো করে পড়ে দেখিনি। আর একটা ছবি ছিল। কার ছবি? সস্ত্রীক রামশঙ্কর বাবু। ডক্টর রক্ষিত এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, আপনার কথা কিন্তু আমি মেনে নিতে পারলাম না ছকুবাবু। আপনি হারিয়ে যাওয়া খামটা ফিরিয়ে দিলেই নরেন নাগ আপনার সঙ্গে ফিরে আসতেন, এই কথা জোর দিয়ে বলা চলে না। খামটা পেয়ে তিনি খুশি হতেন, তারপর আবার নিজের গন্তব্যস্থলের দিকে এগোতেন, আর এটাই স্বাভাবিক। আপনি তো তার যাবার সময়ের কথা বলছেন। খুন হয়েছেন তিনি হোটেলে ফিরে এসে। তার মানে হত্যাকারী হোটেলের কাছাকাছি কোথাও একটা লুকিয়েছিল, তাই তো? ও নিয়ে এখন আর গবেষণা করে কি লাভ? চকুবাবু, আপনি কিন্তু একটা অন্যায় করেছেন। কুড়িয়ে পাওয়া খামটা নিজের কাছে রেখে দেওয়া উচিত হয়নি আপনার। নরেনবাবু খুন হয়ে গেছেন খবর পেয়ে থানায় এটাকে জমা করে এলে সেটা ভালো করতেন। অপ্রস্তুতের মতো হাসি হেসে ঝকুরায় বললেন, আগে আমার মাথায় তো এটা আসেনি। থানায় দিয়ে আসা উচিত ছিল। খামের মধ্যেকার কাগজপত্র থেকে কোনো জোরালো সূত্র বেরোতে পারে। খামটা আছে নাকি আপনিও হারিয়ে ফেলেছেন? আছে। কাল ভোরেই আমি আপনার কাছে যাব, খামটা আমায় দেবেন। বেশ। আরও কিছুক্ষণ অসংলগ্ন আলাপ আলোচনার পর আসর ভাঙল। বাসব কিন্তু একই জায়গায় বসে পাইপের ধোঁয়া ছাড়তে লাগলো। ওকে বেশ চিন্তিত দেখাচ্ছে। দুলাল সেনও সেখানে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। কিছু আলো দেখতে পাচ্ছ? খুনটা কে করেছে আমি জানি। বলো কি? লোকটা কে? ধৈর্য ধরো বন্ধু, কাল সবই জানতে পারবে। আর কথা নয়, এবার খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। কথা শেষ করে বাসব উঠে দাঁড়ালো। খাওয়া দাওয়া সেরে আন্দাজ রাত 10টার সময় ছকুরায় শোবার আয়োজন করছে। দরজায় করাঘাত হলো। কিপারামপুর রোডের ছোট্ট একটা বাড়িতে সে থাকে। অবশ্য ঠিক বলা হলো না। ওই বাড়ির সামনের দিকের ঘরে ভাড়াটে। ব্যাংকে যা পৈতৃক টাকা জমা আছে তার সুদে একটা পেট ভালোভাবেই কেটে যায়। কাজেই কাজকর্ম করার বালাই নেই। খায় দায় আর টোটো করে ঘুরে বেড়ায়। রাত্রের আশ্রয়ের জন্যে এই ঘর তো রয়েইছে। আবার দরজায় করাঘাত হলো। ছকুরায় দরজা খুলে দিল। একজন প্রবেশ করল। রাত ক্রমে বেড়ে চলেছে। শীতের ভারে নুইয়ে পড়া রাত। জনপ্রাণীর চিহ্ন মাত্র চোখে পড়ে না।
এখন যে যার উষ্ণ শয্যায় একান্ত হয়ে রয়েছে। ঝান্ডা চক থেকে যে গলিটা কৃপারাম পুলের রোডের দিকে গেছে সেখানে একজনকে দেখা গেল। ভারী গ্রেট কোট গায়ে দিয়ে সতর্কতার সঙ্গে এগিয়ে চলেছে। গলিটা পার হয়ে সে কৃপারাম পুল রোডে এসে পড়েছে। তাকালো এধারে ওধারে, কেউ নেই। যতদূর চোখ পড়ে হালকা কুয়াশায় ঘেরা পথ সম্পূর্ণ খালি। নিশ্চিন্ত মনে সে এগিয়ে চলল। পুরো রাস্তা অতিক্রম করার অবশ্য প্রয়োজনও পড়ল না। তার লক্ষ্যস্থলে পৌঁছে গ্রেট কোটধারী আবার তাকিয়ে নিল চারিধার, কিন্তু তাকে লক্ষ্য করছে না কেউ। কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। মৃদু ধাক্কা দিল দরজায়, কোনো সাড়া পাওয়া গেল না। স্বাভাবিকভাবেই গৃহকর্তা ঘুমে অচেতন। এক ডাকে সাড়া পাওয়া যাবে না, আগন্তুক তা জানে। আবার আর মৃদু ধাক্কা নয়, এবার একটু জোরেই কড়া নাড়ল সে। বার কয়েক কড়া নাড়ার পর ভেতর থেকে সাড়া এলো। কে? দরজা খুলুন। কে আপনি? দুলাল সেন, দরজাটা দয়া করে খুলুন। দরজা খুলে গেল। আগন্তুক ভেতরে ঢুকেই এমন একটা কাজ করল যা অভাবনীয়। মুষ্ঠাঘাতে ছকু রায়কে ধরাশায়ী করলে প্রথমে, তারপর মাটি থেকে তাকে তুলে ঠেসে ধরলে দেয়ালের সঙ্গে। ঘর অন্ধকার থাকায় আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। ছকু রায়ের ঠোঁট কেটে রক্ত পড়তে আরম্ভ করেছে। কাঁপা কাঁপা গলায় সে বলল, কি চান আপনি? আমায় মারলেন কেন? কুড়িয়ে পাওয়া খামটা আমায় দাও। অবাধ্যতা করলে প্রাণে বাঁচবে না। আমার কাছে কোনো খাম নেই। মিথ্যাবাদী! আগে বিশ্বাস করুন, আমি কোনো খাম কুড়িয়ে পাইনি। ওটা আমার বানানো গল্প। প্রবলভাবে ছকু রায়কে ঝাঁকুনি দিয়ে আগন্তুক বলল, হঠাৎ তুমি বানিয়েই বা বলতে গেলে কেন? নিজেকে বেশি বুদ্ধিমান প্রমাণিত করার চেষ্টা করো না। আর একটা খুন করা আমার পক্ষে এমন কিছু শক্ত কাজ নয়। ঠিক এই সময় আলো জ্বলে উঠল। প্রায় সঙ্গে সঙ্গেই কে যেন বলে উঠল, তা আমরা জানি পরিমল বাবু, কিন্তু আপনার দুর্ভাগ্য, তৃতীয় খুনটা আর করতে পারবেন না। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালেন পরিমল ভদ্র। বাসব মৃদু হেসে বলল, কয়েক ঘন্টা ধরে আপনার জন্যই অপেক্ষা করছি। জানেন তো, অতি বুদ্ধিমানও সময় সময় বোকামি করে। না ভেবে চিনতে আমার টোপটা গিলে এখন নিশ্চয়ই আফসোস করছেন। পরিমল ভদ্র লাফ দিয়ে দরজার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। দরজা খুলে আবার অন্ধকারে মিলিয়ে যেতে চাইলেন, কিন্তু তার চেষ্টা সফল হলো না। সুখময় দত্ত সদলে পথ রোধ করে দাঁড়িয়েছিলেন। ওকে ঠেলতে ঠেলতেই তিনি ঘরে প্রবেশ করলেন। বলাই বাহুল্য, কাল বিলম্ব না করে হ্যান্ডক্যাপ পরিয়ে দিলেন। মুখ দেখে লোকছে না ভার, এমন শান্তশিষ্ট চেহারা, অথচ। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, দুটো খুন করবার নার্ভ যে তার আছে তা তো দেখাই গেল। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিস্টার দত্ত, শুধু পরিমল ভদ্র নন, নামের আগে মাইকেল শব্দটাও যোগ করতে হবে। আমার কাজ শেষ হয়েছে, আপনিও আসামিকে নিয়ে থানার পথে রওনা দিন। মাইকেল ভদ্র চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন। কোনো কথা বলার আগ্রহ তার আছে বলে মনে হয় না। বোধহয় উকিলের সঙ্গে পরামর্শ না করে তিনি মুখ খুলবেন না। ওর দিকে একবার তাকিয়ে নিয়ে বাসব ঘর থেকে বেরিয়ে পড়ল। রাত শেষ হতে চলেছে। মুখোমুখি বসে বাসব ও দুলাল সেন কথাবার্তা চলছে। প্রতিহিংসার তাড়না একবার মনকে পেয়ে বসলে মানুষ দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলে। অতিষ্ঠ হয়ে রামশঙ্করবাবু নিজের চরিত্রহীনা স্ত্রীকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে একজনের মনে আগুন জ্বলে উঠেছিল। সে স্থির করে ফেলল এই হত্যার প্রতিশোধ নেবেই। শুধু একটা কথা অবশ্য বুঝতে পারা যায় না,
রামশঙ্কর বাবু শালাকে সামান্য বয়ের চাকরি কেন দিয়েছিলেন, আর সেই বা ওই চাকরি করতে রাজি হয়েছিল কেন? যাই হোক, মাইকেল প্রথমে কফিতে বিষ মিশিয়ে দিয়ে মারতে চেষ্টা করলো, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলেও বুঝতে পারলেন আগ্রা আর নিরাপদ নয়। তল্পিতল্পা গুটিয়ে নরেন নাগকে হোটেলের সর্বে সর্বা করে দিয়ে তিনি এখানে চলে এলেন। নিজের নামের প্রথমাংশ অর্থাৎ মাইকেলটা কেটে শুধুমাত্র পরিমল ভদ্র হয়ে শ্যালক প্রবরও এখানে এসে উপস্থিত হল। তারপর সুযোগ পেয়েই সে নিজের প্রতিহিংসা চরিতার্থ করেছে। দুলাল সেন বললেন, পরিমল ভদ্র যে হত্যাকারী প্রথমে তুমি বুঝলে কিভাবে? আমি অন্ধকারে হাতড়াচ্ছিলাম মাত্র। খড়ের গাদায় ছুঁচের খোঁজ করতে যাওয়ার মতন অবস্থা। আলোর সন্ধান পেলেও নরেন নাগের মৃত্যুর পরে রামশঙ্কর বাবুকে লেখা মাইকেলের গোটা কয়েক চিঠি পাওয়া গিয়েছিল। তার থেকে 3 জন লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল, যে চিঠি দিয়েছে, যে চিঠি পেয়েছে, আর যার কাছে চিঠি ছিল। তোমার বাসায় যারা আসা যাওয়া করেন তাদের ফিঙ্গারপ্রিন্ট চেয়ারের হাতল থেকে তুলে নিতে আমার অসুবিধা হয়নি। মিলিয়ে দেখলাম চিঠিতে পাওয়া একজনের হাতের ছাপের সঙ্গে পরিমল ভদ্রের ছাপটা প্রায় মিলে যাচ্ছে, অর্থাৎ মাইকেলকে চিহ্নিত করা সম্ভব হলো। কিন্তু চিনতে পারলেই তো আর হলো না, আসামিকে খেলিয়ে তুলতে হবে। কাজেই একটা টোপ ফেললাম। ছকুরায়কে ডেকে পাঠানো হলো থানায়। সে সাহায্য করতে রাজি হলো। সন্ধ্যাবেলায় কিভাবে চিঠি প্রাপ্তির কথা বলেছিল তোমরা তো শুনেইছ। পরিমল ভদ্র ভয় পেয়ে গেলেন। নরেন নাগ অনেক কথা জানত, সে তাকে ধরিয়ে দিতে পারে বলেই তাকে খুন করতে হয়েছে। এখন আবার এক নতুন সমস্যা। ছকু রায় মাইকেল নামটা উল্লেখ করতেই তিনি নিশ্চিত হয়েছিলেন তাঁর লেখা চিঠিগুলি সম্পর্কে। পুলিশের কাছে ওগুলো পৌঁছলে হাতের লেখার সূত্র ধরে তারা তাকে চিনে ফেলবেই। সুতরাং ওগুলো উদ্ধার করা চাই। এর পরের কথা তুমি জানোই। আমি আগে ভাগেই ছকু রায়ের ঘরে লুকিয়েছিলাম। হিসেব মতো যথা সময়ে মহাপ্রভু দেখা দিলেন, কিন্তু আর নয়। এবার একটু বিছানা নেওয়া দরকার। কিছুক্ষণ ঘুমিয়ে না নিলে শরীরটা ঠিক ঝরঝরে হবে না। কথা শেষ করে বাসব হাই তুললেন। দুলাল সেন চেয়ার ছেড়ে ওঠার উপক্রম করলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীলেখক কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসবের লাল চকের লাল কাণ্ড। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠে ছকু রায়, অতুলবাবু। হোটেল বয়, হোটেলের মালিক এবং দুলাল সেনের চরিত্রে আমি লিও। বাসবের চরিত্রে কৌশিক ও বিভিন্ন চরিত্রে সৌমি, অরূপ, সায়ন। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি ইকো, পোস্টার ইকো ও ক্যালিগ্রাফিতে সূর্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং সবার সঙ্গে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।